দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। বাহির থেকে শুকনা কাপড় ঢুকাচ্ছি, এগুলো এখন ভাঁজ করব। আজকের ব্লগে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করলাম সেই সব কিছুই ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করছি। রাতে অনেক মজার রান্না বান্না, তারপরে বাপা পিঠা তৈরি করব, তো সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে অনেক বড় 2 জড়ি কাপড় ভাঁজ করছি। আসলে আমি প্রত্যেক দিন কাপড় ধুয়ে দেই না, 2 দিন অথবা 3 দিনের কাপড় জমা করে মেশিনে ঢুকিয়ে দেই, সেই কারণে একসাথে এত কাপড় ভাঁজ করতে হয়। এই কাপড় চোপড় ভাঁজ করা, ধুয়ে দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না, এটা প্রত্যেক গৃহিণীদের ডেইলি রুটিন। দেখা যায় যে ঘুরে ফিরে এই কাজগুলোই করতে হয় আমাদেরকে। তো এই তো আমি ভাঁজ করে নিয়েছি, এখন জায়গায় জায়গায় রাখবো। এই যে আমার জুতার বক্সের এই সাইডটা হচ্ছে ছোট ছোট বক্সের মতো, এখানে আমি আমাদের ইউজ করার মোজা, আমরেনের মোজা, তারপরে আমরেনের জুতা তো একটু ছোটো সাইজের, তো এখানে আমরেনের জুতোও রাখি। এই কালারফুল হোয়াইটটা হচ্ছে আমরিনের, এটা আমি আমরিনের জন্যই কিনেছি। তো ওর সব কাপড় চোপড় এখানেই রাখি। বিছানা চাদর ভাঁজ করে এখানে রাখলাম আমাদের কাপড় চোপড় সব কিছুই। এখন আমার বেড কাভারটা চেঞ্জ করছি। আজকের ব্লগে যতটা কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, এই সব কিছুই আমার উইন্টার নাইট রুটিন বলতে পারো। সামারে আমি দিনের বেলায় সব কিছু করে নিই, কারণ সামারের দিনটা তো অনেক লম্বা। দেখা যায় যে রাত 11টা-12টার সময় আমাদের এখানে সন্ধ্যা হয়, তো দিনের বেলায় সব কিছু করে নিই। কিন্তু উইন্টারে তো বিকাল 4টার সময় সন্ধ্যা হয়ে যায়। দেখা যায় যে ঘুম থেকে উঠে এত আলসামি লাগে যে কিছুই করতে ভালো লাগে না শীতের কারণে। তো সন্ধ্যার পরে একটু যেন এনার্জি আসে শরীরে, তো আমি সব কাজ এই সন্ধ্যার পরেই করি। বেড কাভার চেঞ্জ করে আমার এই যে সাইড টেবিল দুইটার উপরে এই টেবিলের কাপড় একটু রয়ে গিয়েছিল, সেটাই এখানে দিয়েছি। কারণটা হচ্ছে এই দুইটা তো সাদা কালার, দেখা যায় যে আমঠিন অনেক সময় নেল পলিশ, চকলেট এগুলা ফেলে দেয়, তো এগুলা ছুটাতে অনেক কষ্ট হয়, তাই উপরে এই টেবিলের কাপড় দিয়েছি। এদিকে আমরিনকে ঘুম পাড়িয়ে হিটার চালিয়ে দিলাম। ঘরটা একটু গরম হলে হিটারটা বন্ধ করে ফেলবো। মোটামুটি সব কিছুই গুছানো শেষ। এখন তোমাদেরকে আমার বেডরুমটা দেখাই, তারপরে গিয়ে রান্না বান্না বসাবো। যেহেতু আমরিন ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে নেব। এখানে আমরিনের জন্যে পাতলা খিচুড়ি করছি সকালের জন্যে, কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তা অথবা খিচুড়ি তৈরি করতে এত বিরক্ত লাগে। তো আমি আগের দিন সন্ধ্যাবেলা অথবা রাতে ওর জন্য খিচুড়ি করে নর্মাল ফ্রিজে রেখে দিই। তাছাড়া এখন তো ঠান্ডা, ফ্রিজে রাখতে হয় না, ভালোই থাকে। তো আগের দিন আমি ওর জন্য খিচুড়ি করে রেখে দিই, ও পরের দিন সকালে এটা খায়। এদিকে সব কিছু কেটে কুটে ধুয়ে রাখলাম। আজ বিরিয়ানি করব, তারপরে সাতকরা দিয়ে একটা তরকারি রান্না করব, গরুর মাংস, আর মুরগির মাংসটা আমি রান্না করব আলু দিয়ে। এখানে পোলাওটা বসিয়ে দিলাম। এই সাতকরাগুলো দেখতে একটু কালো কালার, কারণ এগুলো আমি বাংলাদেশ থেকে এই শুকিয়ে তারপরে এনেছি শুকনা, সেই কারণে এগুলো দেখতে এরকম লাগছে। এদিকে আমার পোলাওয়ের মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চাল। এটাকে কিছুক্ষণ ফ্রাই করে তারপরে অ্যাড করব পানি। পোলাওটা একটু বেশি করেই করলাম, কারণ যখন রান্না করছিলাম তখন মাথার মধ্যে আসলো যে যেহেতু এত কিছু রান্না করছি, তাহলে 2-1জনকে দাওয়াত খাওয়ালে তো মন্দ হয় না। তো হাজব্যান্ডকে বললাম যে ওনার 2জন আত্মীয় নতুন আসছেন আমাদের এখানে বার্সেলোনাতে, ওনারা ব্যাচেলার থাকেন, তাই ভাবলাম যে ওনাদেরকে আজ আমাদের সাথে রাতের খাবারটা খাইয়ে দেবো, কারণ ব্যাচেলার মানুষ, ব্যাচেলারে থাকেন কি খান না খান। তো হাজব্যান্ড যখন কাজ থেকে আসবেন ওনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবেন। আসলে ভালো কিছু রান্না করলে কাউকে খাওয়াতে পারলে ভালোই লাগে। 2 Thank you.
রান্না প্রায় শেষের দিকে, এখনও হাতে অনেক সময় আছে। এখন বাজে রাত 9টা। ওনারা আসবেন ধরো 12টা 1টার দিকে। তো ভাবলাম যে ব্যাচেলার মানুষ রান্না করতে পারেন না, আর পিঠা তো বানিয়ে খাওয়া দূরের কথা। ওনাদের জন্যে পিঠা বানাচ্ছি। আজ তৈরি করব ভাপা পিঠা। ওনাদের উসিলায় আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর আমি আমার লাইফে এই প্রথমবার এত বড় ভাপা পিঠা বানাচ্ছি। এর আগে কখনো বানাইনি। আসলে কয়েকদিন আগে ফেসবুকে ঢুকে এই ভিডিওটা দেখছিলাম, এই একজন ভাপা পিঠা বানাচ্ছেন এত বড় সাইজে। তো দেখে আমার অনেক আগ্রহ হলো যে আমিও বানিয়ে দেখব কীরকম হয়। আর মাশাল্লাহ আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর ভাপা পিঠা তো সবসময় ছোটো বলো বড় বলো খেতে অনেক ভালো লাগে। ভাপা পিঠা তৈরি করার জন্যে এখানে গুড়, তারপরে চালের গুঁড়া, নারকেল সব কিছুই আমার ফ্রিজে রাখা ছিল। সেই কারণে আজ ঝটপট বানিয়ে নিচ্ছি আর কি। এদিকে গুড়টা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নারকেলটা একটু ওভেনে দিয়ে পরে এটা হালকা গরম করব, যেহেতু ফ্রিজে ছিল। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি আমার পরিমাণ মতো চালের গুঁড়া, অল্প লবণ দিয়েছি, দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর যারা যারা এখনও এত বড় ভাপা পিঠা বানিয়ে খাননি অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ আমি যেভাবে করেছি সেভাবে করলে অনেক সুন্দর হবে। যেহেতু আমি প্রথমবার করেই সাকসেস হয়েছি, তো আমার মতো করলে আশা রাখছি যে একটু নষ্ট হবে না। কারণ অনেকেই ভাপা পিঠা বানাতে পারেন না, ভেঙে যায়, সুন্দর হয় না। আসলে কিছু কিছু ভুলের কারণেই এরকম হয়। সব কিছুই রেডি, এখন শুধু ভাপ দেব। এখানে আমি রাইস কুকারে আজ এই ভাপা পিঠাটা তৈরি করছি। আর এই উপরের চালনিটা হচ্ছে এই রাইস কুকারের সাথেই দেওয়া থাকে কোনো কিছু ভাপ সিদ্ধ করার জন্য। তো এটাতেই আমি করব। এখানে আমি সাদা কাপড় নিয়েছি, এটা সুতির কাপড়। আমার একটা হিজাব ছিল সুতির, মানে সাদা কাপড় খুঁজে পাচ্ছিলাম না কোথাও, তাই এই হিজাবটা ঘেটে আমি আজ পিঠা বানাচ্ছি। আর পিঠা বানানোর পরে এটা ফেলে দেব না, ধুয়ে সুন্দর করে রেখে দেব। নেক্সট টাইম যখন পিঠা বানাবো তখন এটাতেই হয়ে যাবে। তো এখন এক এক করে আমি লেয়ার করব। প্রথমে দিয়েছি এই চালের গুঁড়া, তার উপরে দিলাম গুড়, নারকেল দেব। আর এখানে আমি 2 লেয়ার করছি, এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। কেউ চাইলে 1 লেয়ার করেও করতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু অনেক বড় একটা পিঠা বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারবেন। যেমন ধরো 8 থেকে 10 জনের মতো কেকের মতো পিস পিস করে এটা পরিবেশন করলে এত সুন্দর লাগে। নতুন বছর প্রথম শীতে প্রথম পিঠা, তাও আবার ভাপা পিঠা। এই শীতে কে কে ভাপা পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে পিঠা ভাপ হোক, অন্যদিকে আমি বাসার আরও অন্য কিছু কাজ করে নিই। ময়লা চেয়ে থালা বাসন বের হয়েছে, এগুলা ধুয়ে তারপরে রুম ঝাড়ু দেব, মুছবো।
তো রাখো। সুন্দর হয়েছে মাংস আরো 3 পিস কাটো।